আসসালামু আলাইকুম। রাজানগর রানীহাট ডিগ্রি কলেজের ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নুরুল আফসার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। এইচএসসি কেমিস্ট্রি অনলাইন ক্লাস, কোয়ালিটেটিভ কেমিস্ট্রি 3, সেকেন্ড চ্যাপ্টার, ফার্স্ট পেপার, সেশন 2020-2021 ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য মূলত আমার এই ক্লাসটা আমি ডিজাইন করলাম। আমার আজকের আলোচ্য বিষয় হবে কোয়ান্টাম নাম্বার, ইলেকট্রনিক কনফিগারেশন। এই দুইটা জিনিসের উপর আমি বোঝার চেষ্টা করব। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদেরকে আবার অভিবাদন জানাই, আবার স্বাগত জানাই। তোমরা এই ক্লাসটা ভালো করে, এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস এবং এখান থেকেই বোঝা আছে ক্লাসটা খুব ভালো করে উপলব্ধি করবে। আমার আলোচ্য বিষয় প্রথমে কোয়ান্টাম নাম্বারস। হ্যাঁ, কোয়ান্টাম নম্বর কি, আমরা আগে এই ব্যাপারে একটু আলোচনা করি। কোয়ান্টাম নম্বর হলো যে সকল রাশি বা সংখ্যা দ্বারা পরমাণুতে ইলেকট্রনের কক্ষপথ, শক্তি স্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস, ইলেকট্রনের কক্ষপথের অক্ষ বরাবর স্পিন বা আবর্তন গতি সম্পর্কে তথ্য পাওয়া যায়, তাদেরকে আমরা কোয়ান্টাম নম্বর বলি। কোয়ান্টাম নম্বর 4 প্রকার: প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নম্বর, সহকারী কোয়ান্টাম নম্বর, সাবসিডিয়ারি কোয়ান্টাম নম্বর, চৌম্বক কোয়ান্টাম নম্বর, এটাকে ইংরেজিতে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নম্বর বলি। স্পিন কোয়ান্টাম নম্বর, এটা ঘূর্ণন কোয়ান্টাম নম্বরও বাংলায় বলা হয়। আমরা এখন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন আসো প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নম্বর কি, এই ব্যাপারে আমরা একটু কথা বলি। আমরা যে বোরের পরমাণু মডেল নিয়ে আলোচনা করছিলাম, বোরের তোমরা জানো ইলেকট্রন কতগুলি বৃত্তাকার পথে ঘুরে, যে বৃত্তের মধ্যে ইলেকট্রন ঘোরার সময় শক্তির বিকিরণ বা শোষণ কোনো ঘটে না। এই সংখ্যা মূলত এই শক্তি স্তরগুলিকে বোঝানোর জন্য যে কোয়ান্টাম সংখ্যাকে আমরা ব্যবহার করি, এটাই প্রধান কোয়ান্টাম সংখ্যা। বোরের মডেল অনুযায়ী পরমাণুতে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলি নির্দিষ্ট কক্ষপথে শক্তি স্তরে অবস্থান করে বা ঘুরে। পরমাণুতে ইলেকট্রনের অরবিট বা কক্ষপথ বা প্রধান শক্তি স্তরে যে ক্রমিক সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করি। ইলেকট্রনে কোন প্রধান শক্তির অবস্থান করে বা ঘুরে তা প্রধান কোয়ান্টাম সংখ্যাকে নির্দেশ করে। এটি দ্বারা ইলেকট্রনের শক্তি ও শক্তি স্তরের আকার নির্ণয় করা যায়, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা এন কোন ইলেকট্রন নিউক্লিয়াস থেকে কত দূরে তা নির্দেশ করে। হ্যাঁ, আমি এখানে তোমার বোরের পরমাণু মডেলটাই মূলত দেখাচ্ছি। এখানে দেখার শতাংশ কতগুলি বৃত্তাকার পথ আছে, 1 নম্বর পথ, 2 নম্বর পথ, 3 নম্বর পথ, 4, 5, এভাবে অনেকগুলি ক্রমান্বয়ে পথ আছে। এই পথগুলোকে বোঝানোর জন্য আমরা এই যে এন দিই, এন সমান 1, এন সমান 2, এন সমান 3, এন সমান 4, এই সংখ্যাগুলি মূলত প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই বৃত্তাকার পথকে প্রকাশের জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাই প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এন এর মান ধনাত্মক অখণ্ড পূর্ণ সংখ্যা। এটা অবশ্যই শূন্য হবে না, 1 থেকে শুরু হবে অসীম পর্যন্ত। আসলে ইন্টারেস্টিং বিষয় হলো, তোমরা জানো 1 হইতে 118 পর্যন্ত যে পরমাণুগুলি আছে তাদের সর্বশেষ কোয়ান্টাম সংখ্যা আমরা এই পর্যন্ত এন সমান 7 দ্বারা সীমাবদ্ধ পেয়েছি। অদূর ভবিষ্যতে কি হবে জানি না, এখন আপাতত আমাদের মাথায় রাখতে হবে সর্বোচ্চ এন এর মান 7। তবে সংখ্যা মতো এন এর মান 1, 2, 3 শুরু হয়ে অসীম পর্যন্ত হতে পারে। তাহলে এখানে এন এর মান 1 প্রথম শক্তি স্তর। প্রধান শক্তি স্তরকে তোমরা জানো ক্যাশেল। এন সমান 2 দ্বিতীয় শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তরকে আমরা এল শেল। এন সমান 3 তৃতীয় শক্তি স্তর। এন শেল, এম শেল। তারপরে এভাবে 4 হইলে
ও শেল 4 হইলে এন শেল, 5 হইলে পি শেল, 5 হইলে ও শেল, 6 হইলে পি শেল, 7 হইলে কিউ শেল। এইভাবে আমরা এগুলোকে চিহ্নিত করি। এখন আছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে শক্তি হচ্ছে, অর্থাৎ ইলেকট্রন যে ত্রিমাত্রিক স্থানে থাকে তাকে অরবিটাল বলে। এবার আমি সাদা সিধে বলে দিই, অরবিটালগুলি প্রধান শক্তি স্তরে বিভিন্ন ত্রিমাত্রিক স্থানে থাকতে পারে। ব্যাপারটা এরকম, শক্তি স্তরগুলি যদি আমরা বিল্ডিং এর ফ্লোর হিসেব করি, তলা হিসেব করি, প্রতি তলার মধ্যে কতগুলি ফ্ল্যাট, যে ফ্ল্যাটগুলিতে মানুষ থাকে ওই ফ্ল্যাটের সাথে আমরা অরবিটালকে তুলনা করতে পারি। সে যে অরবিটালের মধ্যে ইলেকট্রন থাকে, যেমন ফ্ল্যাটের রুমগুলোতে মানুষ থাকে। তাহলে এই অরবিটালকে ফোকাস করার জন্য আমরা যে এখানে আমি খুব সুন্দর করে পাইছি, সেই জন্য এটা প্রিন্টটা নিয়ে নিছি। তোমরা দেখো, সহকারী কোয়ান্টাম সংখ্যা পরমাণু নিউক্লিয়াস হতে বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন আবর্তনের জন্য প্রতিটি প্রধান শক্তির নির্দিষ্ট সংখ্যা শুভ শক্তি স্তর থাকে। কোন একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তর যে উপশক্তির উপস্থিত থাকে তা প্রকাশের জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় সেটি কোয়ান্টাম সংখ্যা। আমি মূলত তোমাদের বলছি সেই উপশক্তি স্তরগুলি হলো শক্তি অরবিটাল। অরবিটালকে প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা তাকে আমরা প্রধান সহকারী কোয়ান্টাম সংখ্যা বলবো। সহকারী কোয়ান্টাম সংখ্যা উপশক্তি স্তরের আকৃতি নির্দেশ করে, একে এল দ্বারা প্রকাশ করা হয়। আমরা এদেরকে এল দ্বারা প্রকাশ করব। সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর উপর নির্ভর করে। অর্থাৎ এন জানলে তুমি এল জানবে। এন এর মান 1 হলে এল এর মান 0 একটা, এন এর মান 2 হলে এল এর মান 0 এবং 1, এন এর মান 3 হলে এল এর মান 0 1 2, এন এর মান 4 হলে এল এর মান 0 1 3 4 1 0 1 2 3 চারটা, অর্থাৎ 0 থেকে n-1 পর্যন্ত। একটা ইন্টারেস্টিং জিনিস মনে রাখবো, আমরা যে মৌলগুলি যে আছে, এল এর মান যদিও 0 থেকে n-1 পর্যন্ত, আসলে এটা 0 থেকে 3 পর্যন্ত সীমাবদ্ধ। এর বাইরের গুলি আপাতত এখানে প্রতিষ্ঠিত হয় নাই, অথবা এখানে অদূর ভবিষ্যতে যদি নতুন পরমাণু আবিষ্কার হয় তাহলে নতুন অরবিটালের ব্যাপারটা আসবে, অর্থাৎ এল এর মান তখন পরিবর্তনের একটা চিন্তা হবে। এখন এল এর মান তোমাদের 4 পর্যন্ত জানা থাকলে হবে। এল এর মান 0 1 2 3 এগুলোর অর্থ আছে। এল এর মান 0 বুঝাবে এস অরবিটাল, অর্থাৎ একটা অরবিটালকে বুঝায়, যেটাকে এস অরবিটাল বলে। আমরা এগুলো ধাপে ধাপে করব। এল এর মান 1 হলে আমরা তো পি অরবিটাল বুঝবো, এল এর মান 2 হলে ডি অরবিটাল বুঝবো, এল এর মান 3 হলে এফ অরবিটাল বুঝবো। এস হলো শার্প, পি প্রিন্সিপাল, ডি ডিভিউস, এফ ফান্ডামেন্টাল। বিজ্ঞানী সোমারফিল্ড সহকারী কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেন। সহকারী কোয়ান্টাম, এখন আছে সহকারী এল এর মান, ওইটা আমরা আগে আলোচনা করছি। এল সমান 0 এস অরবিটাল, এল সমান 1 পি অরবিটাল, এল সমান 2 ডি অরবিটাল, এল সমান 3 এফ অরবিটাল। এগুলোর নামগুলো আবার দেখছি। তো তোমাদের কোন শক্তি হচ্ছে সর্বাধিক উপশক্তি স্তর তাকে সংখ্যা 4, অর্থাৎ অরবিটাল সর্বাধিক 4 রকম অরবিটাল থাকতে পারে। এখানে তোমাদেরকে সহকারী কোয়ান্টাম সংখ্যা যদি 0 হয় এস অরবিটাল থাকবে, 1 হলে পি অরবিটাল, 2 হলে ডি, 3 হলে এফ, 4 হলে জি। আসলে 4 এর কোনো অস্তিত্ব আপাতত নাই। আর বিভিন্ন শক্তি প্রধান শক্তি স্তরের সংখ্যা, যে সংখ্যা তারা প্রধান শক্তি স্তর প্রকাশ করে তত সংখ্যায় সেই প্রধান শক্তি স্তরে থাকে। অর্থাৎ এন এর মান 1 হলে একটাই এল এর মান থাকবে, অরবিটাল একটা, এক গ্রহ এস অরবিটাল। আর এন এর মান 2 হলে এল এর মান 0 1 0 জন্য 2s। অর্থাৎ এখানে এই জিনিসটা ইম্পর্টেন্ট। আগে মানে 2s বলতে আমরা কি বুঝি? 2s বলতে বুঝবো দ্বিতীয় শক্তি স্তরে এস অরবিটাল, অর্থাৎ 2 প্রধান কোয়ান্টাম সংখ্যা 2 সহকারী সংখ্যার সময় 0 হলে 2s অরবিটাল। আর প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি 2 সহকারী কোয়ান্টাম সংখ্যা 1 হয় তখন 2p অরবিটাল। প্রধান কোয়ান্টাম সংখ্যা 3 হলে এল এর মান 0 1 2, এর অর্থ হলো 0 এর জন্য 3s, 1 এর জন্য 3p,
2 এর জন্য 3d, অর্থাৎ 2 দিয়ে d অরবিটাল বুঝে l এর মান। 4 এর জন্য 4টা মান 0 1 2 3, অর্থাৎ 4s 4p 4d 4f অরবিটাল থাকবে। এভাবে 5 এর মধ্যে 5s 5p 5d 5f অরবিটাল থাকবে। ষষ্ঠতে গিয়ে আবার কমে যাবে, ওখানে হবে 6x 6p 6d থাকবে। সপ্তমে 7s 7p পর্যন্ত থাকবে। তাহলে অরবিটাল সর্বাধিক 4 রকম থাকে, চতুর্থ শক্তি স্তর এবং পঞ্চম শক্তি স্তরে। প্রথম শক্তি স্তর শুধু s অরবিটাল 1s, দ্বিতীয় শক্তি স্তর 2s 2p, তৃতীয় শক্তি স্তর 3s 3p 3d, চতুর্থ শক্তি স্তরে 4s 4p 4d 4f, পঞ্চম শক্তি স্তর ঠিক সেরকম 5s 5p 5d 5f, ষষ্ঠতে 6x 6p 6d, সপ্তমে 7s 7p। এইভাবে অরবিটাল থাকে। এখন আসলে আমরা বিভিন্ন শক্তি স্তরের উপর ভিত্তি করে কোন শক্তি স্তরে কতটা ইলেকট্রন থাকে সেভাবে একটু মাইন্ড বাইর করতে দেখি। এইগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য আসে। প্রথম কোন শক্তি স্তরে কতটি অরবিটাল থাকে এবং কি কি অরবিটাল তো কয়টা অরবিটাল থাকবে, কতটা ইলেকট্রন থাকবে। যেন ক্যাশিয়াল হইলো প্রথম শক্তি স্তর n এর মান 1, l এর মান 0, 1s অরবিটাল থাকবে। উপশক্তি স্তর থাকবে একটি। চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান হবে, আচ্ছা এইগুলো আমরা একটু অ্যাডভান্স করে ফেলছি, তারপর একটু পরে ফেলবো আমরা পরবর্তী চৌম্বক কোয়ান্টাম সংখ্যা যাচ্ছি। এল এর মান 0 হলে চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মানও 0, অরবিটাল সংখ্যা 1, ইলেকট্রন থাকবে 2 গুণন, অর্থাৎ 2 × 12 + 1। এখন এটা তোমাদের একটু অজানা মনে হচ্ছে, কিন্তু আমি কাজটা শেষ করে দিই। দুইটা n সমান 2 হলে l এর মান 2, 0 এবং 1, 0 এর জন্য 2s 1 এর জন্য 2p, অরবিটাল থাকবে মোটামুটি উপশক্তি স্তর 2টা, অর্থাৎ একটা s এবং p। প্রধান কোয়ান্টাম সংখ্যা 0 এবং -1 0, এটা একটু ওয়েবসাইটের ইয়ে পড়ে গেছে, সেজন্য দেখা যাচ্ছে -1 0 1, অরবিটাল 3টা। তাহলে এখন m এর মান যত তত জোড় ইলেকট্রন। এখানে m এর মান 3টা, l এর মান 3। পরবর্তী আছে কিনা দেখি। এখন আমরা অরবিটাল, আচ্ছা এটা আমি এখানে যেহেতু পড়াই নাই আমি এই জায়গায় অফ রাখি। অরবিটাল 1s টা দেখো কিরকম, এটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে থাকে, অর্থাৎ গোলাকার গোলকাকৃতিক, নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে ঘুরে থাকে। তারপরে দ্বিতীয় শক্তি স্তরে 2s থাকবে, তাও নিউক্লিয়াসকে কেন্দ্র, সবগুলো কিন্তু অরবিটাল নিউক্লিয়াসকে কেন্দ্র গোলাকাকৃতিক। 2p থাকবে উপবৃত্তকার, আগে 2s হবে তারপর 2p। তারপর তৃতীয় শক্তি স্তরে থাকবে 3s গোলাকার, 2p একটু উপবৃত্ত ডিমের মতো, 3d আরো দূরে, অর্থাৎ এইভাবে থাকে। তো 4s কিভাবে থাকবে, অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে 4 ইলেকট্রন থাকবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে গোলাকার, আর বাকিগুলো উপবৃত্তকার উপবৃত্তকার উপবৃত্তকার। অর্থাৎ প্রথম শক্তি স্তরে 1s শুধু গোল, দ্বিতীয় 2s 2p থাকবে, তৃতীয় শক্তি স্তরে 3s 3p 3d থাকবে, চতুর্থ শক্তি স্তরে 4s 4p 4d 4f থাকবে। তাহলে মোটামুটি তোমরা অরবিটাল গুলি পরমাণুতে কিভাবে থাকে এখন একটু ধারণা পেয়ে গেলে আমরা পরবর্তী। এখন এস অরবিটালটা আমরা বিভিন্ন ধরনের এস অরবিটাল নিয়ে তোমাদের বলি। মনে করো তোমাদের একটা প্রশ্ন থাকে এস কি করে। প্রথমে 1s থাকবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, 1s থাকার পরে 2s কিভাবে থাকবে, আবার তাকে কেন্দ্র করে তাকে ঘিরে আবার আরেকটা গোলক, গোলকের উপর গোলক। নিউক্লিয়াস খুব অল্প জায়গায় থাকবে, তাকে কেন্দ্র করে এস অরবিটাল থাকবে, আবার নিউক্লিয়াসকে কেন্দ্র করে আরেকটু বড় ব্যাসার্ধের এস অরবিটাল থাকবে। এইভাবে 3s এটাকে ঘিরে থাকবে, 4s 5s 6s 7s, এইভাবে পরমাণুকে ঘিরে এস অরবিটাল গুলি থাকে। তাহলে এখন পি অরবিটাল কিভাবে থাকে। পি অরবিটাল তো অবশ্যই কেন্দ্র করে থাকে, অর্থাৎ তোমার 3টে অরবিটাল পি। কেন 3টে সেটা পড়বা, আপাতত মনে রাখো পি 3 জায়গায় থাকে। পি অরবিটাল গুলি থাকে অক্ষ বরাবর, অর্থাৎ কেন্দ্র বরাবর। তো নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে গোলাকৃতিক এস অরবিটাল থাকবে, কিন্তু পি অরবিটাল গুলি থাকবে অক্ষ বরাবর। একটা এক্স অক্ষ বরাবর,
একটা ওয়াই অক্ষ বরাবর, একটা জেড অক্ষ বরাবর। অর্থাৎ দুই অক্ষের মাঝামাঝি যেই জায়গায় ইলেকট্রন থাকে না তাকে নোডাল প্লেন বলে। লুপগুলিতে ইলেকট্রন বেশি থাকে। অনুরূপভাবে আমরা এস অরবিটালও সেভাবে বলতে পারি। এস অরবিটালের মধ্যে তোমার বিশেষ করে 2s 2p মাঝখানে ফাঁকা জায়গা থাকে, যে জায়গায় ইলেকট্রন থাকে না সেই জায়গাকে নোডাল প্লেন বলবো। দেখো ডি অরবিটাল, ডি অরবিটালটা আমরা একটু দেখাচ্ছি। ডি অরবিটাল পাঁচটা। কেন পাঁচটা আবার বলি, সেই ফার্স্ট অরবিটাল ম্যাগনেটিক কোয়ান্টাম নম্বর পড়ার পরে তোমাদেরকে আমরা ক্লিয়ার করবো। আগে ডি অরবিটাল গুলো একটু পরিচিত হবো। ডি অরবিটাল পাঁচটা কোথায় থাকে? ডি অরবিটাল দ্বিমাত্রিক, অর্থাৎ এখানে তল বরাবর। দ্বিমাত্রিক মানে তল। একটা ডি অরবিটাল এক্স ওয়াই তলে থাকবে, একটা ডি অরবিটাল ওয়াই জেড তলে থাকবে, এক্স জেড তলে, একটা ডি অরবিটাল ওয়াই জেড তলে, একটা ডি অরবিটাল এক্স এবং ওয়াই স্কোয়ার বর্গতলের মাঝখানে, আর একটা ডি অরবিটাল থাকবে তোমার জেড অক্ষ বরাবর। এখানে একটা সংকুচিত, একটা লোব সংকুচিত একটাকে ঘিরে, আর একটা জেড অক্ষ বরাবর লোবটা সহসারিত আছে, বাকিটা সংকুচিত হইয়া পুরা জিনিসটা ডি এর উপর আইসে, জেড অরবিটালের উপর আইসে সবার হয়েছে। একটা জিনিস মনে রাখবে, এখানে তুমি ইচ্ছে মতো এগুলো নামকরণ করতে পারবে না। এই পাঁচটা তোমাকে মনে রাখতে হবে। তুমি ইচ্ছে করে বলতে পারো স্যার ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, না তুমি পারবে না তা। তোমাকে এইভাবে লিখতে হবে। একটা ডিএক্স ওয়াই, একটা ডিওয়াই জেড, একটা ডিজেড এক্স, একটা ডি এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, একটা ডিজেড স্কোয়ার। এখন আমি আছি এফ অরবিটাল। এফ অরবিটাল গুলি ত্রিমাত্রিক, তবে এখানে তারা এভাবে ওই গুণ করে দিছে আর কি, বিভিন্ন প্রকৃত অর্থে পাঁচটা এফ অরবিটাল। তো এফ অরবিটাল গুলি আমি পরে নামকরণ করে দিব তোমাদেরকে। এটা হলো আসলে একটা এফ এক্স কিউব, একটা ওয়াই কিউব, এক্স কিউব, ওয়াই কিউব, জেড কিউব। যা হোক, এটা তোমাদের বইও নাই, যা সামনে মনে রাখবে এটা ত্রিমাত্রিক। শুধু 7টা এফ অরবিটাল থাকে, এটা মনে রাখলে হবে। এটা খুবই একটা জটিল জিনিস, সেই জন্য তোমাদের সিলেবাসও ডিটেল দেয় নাই। তো 7টা মনে রাখলে হবে। কিভাবে আছে তোমরা তো পাই গেছো। আমি যখন তোমাদেরকে ভিডিওটা দিয়ে দিব, তোমরা নিজের মতো করে এগুলো দেখতে পারবে। আচ্ছা, তাহলে দেখালাম। এই তো একসাথে এক গ্লেন্সে আমরা সবগুলো অরবিটাল, এস অরবিটাল, 3টা পি অরবিটাল, 5টা ডি অরবিটাল, 7টা এফ অরবিটাল। তাহলে হয়তো একটা 3, 1 আর 3 4, 4 5 9, 9 7 16, অর্থাৎ টোটাল অরবিটাল 16টা। টোটাল অরবিটাল 16টা। তো তোমাদের প্রথমে বলছে আমি 4 রকম দে, কিন্তু অরবিটাল 16টা। এর কারণ হলো এস অরবিটাল একটা, পি অরবিটাল 3টা, ডি অরবিটাল 5টা, এফ অরবিটাল 7টা, মোট অরবিটাল। এখন আছে সম্ভব কোয়ান্টাম সংখ্যা। এখন তোমাদের ওই প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য আমি এই জায়গায় আসছি। কেন এস একটা অরবিটাল, কেন পি 3টে অরবিটাল, কেন ডি 5টা অরবিটাল, কেন এফ 7টা অরবিটাল, সেই প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করব চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। এখানে আমি একটু লেখাগুলো অনেক বেশি হওয়াতে আমি একটা পৃষ্ঠা এখানে তোমার সেভ করে নিছি। আগে সংখ্যাটা আমরা বলি, চৌম্বক কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করে। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা উপশক্তি স্তরে ত্রিমাত্রিক কিভাবে বিন্যস্ত তা জানা যায়। যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা উপশক্তি স্তরের চৌম্বক ক্ষেত্র জনিত ত্রিমাত্রিক বিন্যাস সম্পর্কে ধারণা পাওয়া যায় তাকে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বলে। এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যা ধারণা পাইতে আমাদের আরেকটা জিনিস করতে হবে। 1896 সালে বিজ্ঞানী জিমেন প্রমাণ করেন যে উত্তেজিত অবস্থায় কোনো একটি পরমাণুকে চৌম্বক ক্ষেত্র স্থাপন করলে পরমাণুর প্রতিটি বর্ণালী রেখা কতগুলি বিজোড় সংখ্যার সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়। একে জিমেন প্রভাব বলে। এই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রন উপশক্তি স্তরে ত্রিমাত্রিক বিন্যাসের জন্য দায়ী। এর অর্থ হলো আসলে বিজোড় সংখ্যা বিভক্ত হয়ে পড়ে, কেন পড়ে সেই সম্পর্কে পরে দেখা যায়। প্রত্যেকটা বর্ণালী হলো মূলত এক একটা অরবিটাল। তো বিজোড় সংখ্যা কত বোধ? 3টা বিজোড়, 5 বেজোড়, 7 বেজোড়, 1 বেজোড়। অর্থাৎ যেটা শুধু একটাই পাওয়া গেছে সেটা এস অরবিটাল, 3টা পাওয়া গেছে পি অরবিটাল, 5টা পাওয়া গেছে ডি অরবিটাল, 7টা পাওয়া গেছে এফ অরবিটাল। আমি তোমাদের আবার বলি
যে ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ অরবিটালে তো ইলেকট্রন থাকে, ইলেকট্রন থাকার কারণে নেগেটিভ চার্জ যুক্ত থাকে। তাহলে প্রত্যেকটা অরবিটাল যেহেতু নেগেটিভ চার্জ যুক্ত, এই নেগেটিভ চার্জ যুক্ত হওয়ার কারণে তাদের নিজেদের মধ্যে বিকর্ষণ আছে। তো বিকর্ষণ এড়ানোর জন্য অরবিটাল গুলি কতগুলি ত্রিমাত্রিক জায়গা বাইর করে নেয় যেখানে একটার সাথে একটা সংঘর্ষ বাজে না। তো সম্ভাব্য যত জায়গায় অরবিটাল থাকতে পারে সেই জায়গাগুলি চিহ্নিত করার জন্য আমরা যে কোয়ান্টাম সংখ্যা বাইর করব সেটাকে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে আমরা এম দ্বারা প্রকাশ করব। এম এর মান -1, সরি আবার বলে দিই, এম এর মান নির্ভর করবে এল এর উপরে, কারণ প্রত্যেকের উপর নির্ভর করবে। ইনডাইরেক্টলি এন এর উপর নির্ভর করে, এল এর উপর নির্ভর করে, তাহলে এম আলটিমেটলি এন এর উপরই নির্ভর করে। তাহলে এল এর মান হবে তোমার, তো আমরা আগে পড়ছি এম এর মান হবে তোমার -L থেকে 0 হইয়া +L পর্যন্ত পূর্ণ সংখ্যা, এখানে ধনাত্মক ঋণাত্মক সব সংখ্যা। তাহলে আমরা আগে পাইছিলাম এল এর মান, এন এর মান 1 হইলে এল এর মান 0। এখন আমরা শুধু এল এর মানের ভিত্তিতে এম এর মানটা হিসাব করি। এল এর মান 0 হইলে এম এর মানও 0, যেহেতু -L 0 L, তাহলে তিনটা -0 0 0, 3 0 থাকবে না, একটা 0ই থাকবে। তাহলে এস উঠবে একটাই অরবিটাল, যদি এম এর মান যত অরবিটাল তত। এল এর মান 1 হইলে -1, অর্থাৎ -L থেকে +L পর্যন্ত, তাহলে এল এর মান 1, -1 0 1। তখন পি উপশক্তি স্তর থাকবে 3টি। এল এর মান 2 হইলে এম এর মান -2 থেকে শুরু হয়ে +2, মাঝখানে 5টা পূর্ণ সংখ্যা থাকে। তাহলে ডি অরবিটাল, এল এর মান 2 হইলে আমরা জানি ডি অরবিটাল থাকবে 5টা। এখন তোমরা নিশ্চয় উত্তরগুলো পেয়ে যাচ্ছ। এল এর মান 3 হইলে এম এর মান -3 থেকে শুরু হয়ে +L, অর্থাৎ 7টা মান পাওয়া যায়। তো এল এর মান যতগুলি মান পাওয়া যাচ্ছে প্রত্যেকটা হলো এফ অরবিটাল। ওই যে জিম্যান এফেক্ট, যতগুলি রেখা পাওয়া যাচ্ছে সূক্ষ্মরেখাগুলি বিজোড় সূক্ষ্মরেখা, প্রত্যেকটা রেখা এক একটা করে অরবিটাল। এস এর জন্য একটা রেখা পাওয়া গেছে, সেই জন্য এস অরবিটাল একটা। পি এর জন্য 3টে সূক্ষ্মরেখা পাওয়া গেছে, পি অরবিটাল 3টা। ডি এর জন্য 5টা পাওয়া গেছে, ডি অরবিটাল 5টা। এফ এর জন্য 7টা পাওয়া গেছে, এফ অরবিটাল। তাহলে আমরা এটা নিয়ে ক্লিয়ার হয়েছি। তাহলে এখন ডি অরবিটাল গুলি তো আমরা নাম জানছি, এফ অরবিটালের নাম জানছি, এস অরবিটাল। এখন আসো আর একটা জিনিস, স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা একান্তই ইলেকট্রনের ব্যাপার। আমরা জানি এস অরবিটাল সমূহ ইলেকট্রন থাকে। ইলেকট্রনগুলো কিন্তু ভদ্রশীলের মতো বসে থাকতে পারে না, এরা সবসময় ঘূর্ণময় অবস্থায় থাকে। তো কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের কক্ষীয় নিরাবর্তন গুণ প্রকাশ করে। স্পিন কোয়ান্টাম সংখ্যা পরে ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করার সময় নিচকের উপরে লাঠিমের মতো আবহাওয়া, অর্থাৎ এখানে পৃথিবীর মতো ঘুরে না, লাঠিমের মতো ঘুরলে তো এটা একই স্পিনে ঘুরবে, কিন্তু এই ইলেকট্রনগুলি পূর্ণ ঘূর্ণন দেয় না। একবার উত্তর থেকে দক্ষিণে যায়, আবার দক্ষিণ থেকে উত্তরে, এইভাবে অর্ধ ঘূর্ণন, হাফ ঘূর্ণন -হাফ ঘূর্ণন, ঘড়ির দিকে অর্ধেক ঘুরবে, ঘড়ির বিপরীত দিকে অর্ধেক ঘুরবে। এই সত্যটি 1925 সালে জি.ই. হুইলেনবেক ও গাউট স্মিথ পারমাণবিক রেখা বর্ণালী বহুপদী গঠনের উৎস অনুসন্ধানের প্রচেষ্টায় প্রস্তাব করেন। কাজেই দুইটা ইলেকট্রনের এন, এল, এম এর মান একই হলেও তাদের নিচকের ঘূর্ণনের দিক পৃথক। এই দিকে ভিন্নতা নির্দেশ করার জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়। এস এর দ্বারা সূচিত হয়। এর দুই রকম ঘূর্ণনের জন্য এস এর মান দুইটি, +হাফ, -হাফ। যেটা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা একটু পরে চলে আসছে। এখন ঘূর্ণন কিভাবে হয় এখানে দেখাচ্ছি। এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, তবে পূর্ণ ঘূর্ণন দিবে না, অর্ধেক ঘূর্ণন দিবে। এটা ঘড়ির কাঁটার দিকেই ঘুরতেছে, অর্থাৎ একটা ইলেকট্রন দুইভাবে ঘুরতে পারে, ঘড়ির কাঁটার দিকে অর্ধেক ঘুরবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, যেটাকে আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা বলি। এখন আমরা হিসাব করব বিভিন্ন শক্তি স্তরের ইলেকট্রন অরবিটাল সংখ্যা কিভাবে। আগে যেটা পড়াইতে চাইছিলাম এখন সেটা বুঝবা, আগে হয়তো বোঝার জন্য একটু সমস্যা ছিল। আমরা দেখি, এখন আমরা তোমাদেরকে দেখাচ্ছি বিভিন্ন শক্তি স্তরে কোয়ান্টাম সংখ্যা বিন্যাস
ইলেকট্রন সংখ্যা বিন্যাস দেখাচ্ছি। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা n দিয়ে প্রকাশ করি। তাহলে এল এর মান 1 প্রথম শক্তি স্তর, এল এর মান 0 হবে। তাহলে 0 এর জন্য s, 1 এর জন্য আগে বসে। এল এর মান 0 হলে m এর মান 0, m এর মান 0 হলে অরবিটাল একটা। তাহলে প্রত্যেকটা m এর মানের জন্য এক জোড়া করে স্পিন, আর যতটা স্পিন ততটা ইলেকট্রন। সুতরাং প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকবে দুইটা ইলেকট্রনই s অরবিটালে থাকবে। এখন আসো n এর মান 2 এর জন্য, l এর মান 0 হবে একটা, 0 এর জন্য 2s, আবার l এর মান 0 হলে m এর মানও 0। তাহলে s অরবিটাল শুধু একটি থাকবে, একটির জন্য মান প্লাস হাফ মাইনাস হাফ m এর মান, আর প্রতিটা স্পিনের জন্য একটা করে মোট দুইটা ইলেকট্রন। তাহলে 2s 2 ইলেকট্রন। আবার l এর মান আরেকটা আছে 1, 1 এর জন্য 2p, আর l এর মান 1 এর জন্য m এর মান শুরু হবে মাইনাস l থেকে প্লাস 1 পর্যন্ত, অর্থাৎ মাইনাস 1 থেকে প্লাস 1 পর্যন্ত, মাইনাস 1 0 1। তাহলে প্রতিটা মানের জন্য একটা করে অরবিটাল, m এর 3টে অরবিটাল। আমরা সেটা তোমাদের আগে পরিচিত দেখাইছি, 3px না px py pz। তাহলে প্রতিটা m এর জন্য এক জোড়া করে গুণন, 3 গুণন প্লাস হাফ মাইনাস হাফ। তাহলে প্রতিটি গুণনের জন্য অর্ধ গুণনের জন্য একটা ইলেকট্রন। এখানে টোটাল গুণন 6টা, মোট ইলেকট্রন 6টা, অর্থাৎ পি অরবিটাল ইলেকট্রন থাকবে 6টা। এখন আসে n এর মান 3 এর জন্য, l এর মান শুরু হবে 0 থেকে, 0 হলে 3s, 3s আবার 0 এর জন্য m এর মান 0, m এর মান 0 হলে অরবিটাল একটা, ইলেকট্রন থাকবে প্লাস হাফ, অর্থাৎ গুণন থাকবে প্লাস হাফ মাইনাস হাফ, ইলেকট্রন দুইটা, অর্থাৎ l এর মান 0, m এর মান 0 এর জন্য ইলেকট্রন দুইটা, যেটা 3s অরবিটালে থাকবে। এখন আসে n এর মান 3 এর জন্য l এর মান 1, 1 এর জন্য 3p, আবার l এর মান 1 এর জন্য m এর মান -1 0 1। তাহলে তিনটা মানের জন্য 3টে অরবিটাল। আবার প্রতিটা m এর মানের জন্য এক জোড়া করে স্পিন, 3 গুণন প্লাস হাফ মাইনাস হাফ, টোটাল 6টা স্পিন, 6টা, অর্থাৎ 3p অরবিটালে 6টা ইলেকট্রন থাকবে। l এর মান আরো একটা আছে এখানে 2 এর জন্য 3d, অর্থাৎ 2 এর জন্য d আর 3টা আগে বসবে, প্রধান কোয়ান্টাম সংখ্যাটা কিন্তু আগে বসে। তাহলে l এর মান 2 এর জন্য m এর মান শুরু হবে -2 -1 0 1 2, টোটাল 5টা মান, d অরবিটাল 5টা, আর প্রতিটা m এর মানের জন্য এক জোড়া করে গুণন, তাহলে 5 জোড়া গুণন, প্রতি জোড়া গুণনের জন্য 2টা করে ইলেকট্রন, টোটাল ইলেকট্রন 10টা। তাহলে d অরবিটাল ইলেকট্রন থাকে 10বার। আবার চতুর্থ শক্তি স্তরে n এর মান 4, শুরু হবে l এর মান 0 1 2 3, 0 এর জন্য 4s, আবার l এর মান 0 এর জন্য m এর মান 0, 4s অরবিটাল একটা, তো প্লাস হাফ মাইনাস হাফ স্পিন, অর্থাৎ m এর মান 0 এর জন্য স্পিন দুইটা, তাহলে 2টা ইলেকট্রন, তাহলে 4s এর 2টা ইলেকট্রন। আবার n এর মান 4 এর জন্য l এর মান 0, 0 এর জন্য 4p অরবিটাল, আবার l এর মান 0 এর জন্য m এর মান -1 0 1, টোটাল অরবিটাল 3টা, 3 গুণন প্লাস হাফ মাইনাস হাফ, 6টা ইলেকট্রন, 3 4 p 6। l এর মান 2 এর জন্য 4d, আর 4 আগে বসবে, 2 এর জন্য -2 -1 0 1 2, টোটাল 5টা মান m এর, যতটা মান ততটা অরবিটাল, 5টা অরবিটাল d, আর প্রতিটা m এর মানের জন্য এক জোড়া করে স্পিন, 5 গুণন প্লাস হাফ মাইনাস হাফ, টোটাল 10টা স্পিন, 10টা ইলেকট্রন d অরবিটালে, টোটাল 10টা ইলেকট্রন। মোটামুটি তোমাদের 4টা পর্যন্ত জানা থাকলে হবে। 5 হোক ঠিক এইরকম। তবে ইন্টারেস্টিং জিনিস মনে রাখবে, 5 এর জন্য l এর মান কিন্তু সর্বোচ্চ 3, এখানে 4 যাবে না, বাকিগুলো একই থাকবে, শুধু n এর মানটা পরিবর্তন হবে। এখানে যে জায়গায় 4 আছে, তোমরা সেই জায়গায় 5 বসাই দিলে একই বিন্যাস হয়ে যাবে। মোটামুটি এতটুকু জানলে তোমাদের জানা হবে। এখন আরেকটু আমরা ক্লিয়ার করি, তোমাদেরকে বলে দিছি কেন কোন অরবিটালে কতটা ইলেকট্রন থাকে, সেই সম্পর্কে একটু আমরা ধারণা পাই। কোন উপশক্তি স্তরের নির্ধারণের জন্য n+l নিয়ম ব্যবহার করা হয়, যেটাকে আমরা আব্বোর নিয়ম পরবর্তী বলবো। n+l এর মান যত কম হবে, সেটা শক্তিতে তত নিচে থাকবে। শক্তি নিচের উপশক্তি থাকবে, যেমন 4s 4p 4d 4f উপশক্তি স্তরের জন্য প্রত্যেকটা n এর মান 4। এখানে আমি 4টা অরবিটাল দেখাইছি, 4s 4p 4d 4f, তাহলে n এর মান প্রত্যেকটা 4। তাহলে n+l এর জন্য, তো 4s এর জন্য 4, 4p এর জন্য, 4s এর জন্য কেন 4, n এর মান 4, s এর জন্য l এর মান 0 4,
এটা 5, কারণ n এর মান 4, l এর মান 1। এটা 6, n এর মান 4, l এর মান 2। যেহেতু d, এটা 6, 2 যোগ 4, এটা 7। সুতরাং 4s শক্তিতে সবার নিচে, অর্থাৎ যাদের n প্লাস l এর মান নিচে থাকবে তারা সবচেয়ে নিচে অবস্থান করবে। তাহলে আমরা আগে 4s হবে, তারপরে 4p, 4d, 4f। আচ্ছা, তো এখানে এগুলো ডিটেল তোমাদেরকে যেটা বুঝাইলাম, 4s এর জন্য n প্লাস n, 4p এর জন্য, 4d এর জন্য, 4f এর জন্য। একাধিক উপশক্তি হচ্ছে n এর মান যদি একই হয়, সেক্ষেত্রে তোমার নির্ভর করবে যেটা জন্য n এর মান বেশি, সেটা শক্তির উপস্থিত আগে থাকবে। মনে করো 3d 4p, 3d 4p, 3d হলো তো n এর মান 3, l এর মান 2, 5। 4p এর জন্য n এর মান 4, l এর মান 1, 5। এখানে যেটা n এর মান বেশি সেটা আগে অবস্থিত, শক্তিতে উপরে থাকবে। অর্থাৎ 3d নিচে থাকবে, 4p উপরে থাকবে। এখানে খুব সুন্দর করে বুঝাই দিছে, উপরে থাকবে, n এর মান কম, সুতরাং 3d শক্তি কম। আবার এটা খুব সুন্দর করে বুঝাইছে, যার পরিপ্রেক্ষিতে এত সুন্দর করে এই বইটাতে বুঝিয়ে দিছে, আমি সেই জন্য অংশে যাই। এটা এখন মনে রাখবে, তোমরা 9-10 না করে হুবহু লেখাটা 1 এর সব নিচে, তার উপরে 2s, তার উপরে 2 করে দিলাম। তোমরা বাসায় বসে ফলো করে জিনিসটা দেখতে পারবা। 3d, 4p, 5s, 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s, তারপরে হবে তোমার 5f। 5f তো নাই, 4f এর ভিতরে আমাদের 5f আছে। তাহলে এখানে দেখো 1s, 2s, 2p, 2s, 3p, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s, এইভাবে অরবিটালগুলি বিন্যাস থাকবে। তুমি যখন আমরা পরবর্তীতে আসতেছি ইলেকট্রন বিন্যাস যখন করব, তখন ইলেকট্রন সবচেয়ে নিচে শক্তি হচ্ছে আগে প্রবেশ করবে। কেন প্রবেশ করবে সেইগুলো আমি পরবর্তী আলোচনা করছি। এখন আসো অরবিট আর অরবিটালের মধ্যে পার্থক্য। এই প্রশ্নটা 2 নম্বরের জন্য আসে। তোমরা একটু আমার এই ইয়াটা ভালো করে তোমরা উপলব্ধি করবা। পরমাণু নিউক্লিয়াসে চতুর্দিকে আবর্তনের জন্য ইলেকট্রনের নির্দিষ্ট শক্তি সম্পন্ন কতগুলি কক্ষপথ রয়েছে, কক্ষপথগুলোকে অরবিট বলে। আর নিউক্লিয়াস চারিদিকে যে অঞ্চলে ইলেকট্রন থাকার সম্ভাবনা তাকে অরবিটাল বলে। ইলেকট্রন কণা হিসেবে বিবেচনা করে অরবিটালে অবতরণ করা হয়, আর ইলেকট্রনগুলিকে ম্যাগ্রুপে বিবেচনা করে অরবিটালের অবতারণা করা হয়। অরবিটালকে n এর মান, অর্থাৎ অরবিট বোরের শক্তি স্তর n এর মান 1, 2 দিতে, আর অরবিটালগুলোকে SFDF দ্বারা প্রকাশ করা হয়। আর বিভিন্ন অরবিটালে ইলেকট্রনের শক্তি ভিন্ন ভিন্ন থাকে, একই পরমাণুতে বিভিন্ন অরবিটালের শক্তি সমান থাকে। যেমন পি উপশক্তির 3টি অরবিটাল PS, UF একই থাকবে। প্রতিটি শক্তি স্তরে সর্বোচ্চ 2n সংখ্যক ইলেকট্রন থাকে, আর প্রতিটি অরবিটালে 2টি ইলেকট্রন থাকে, এটা মনে রাখবে। ইলেকট্রনিক কনফিগারেশন খুবই ইম্পর্টেন্ট। ইলেকট্রনিক কনফিগারেশন জানার আগে তোমাদের জানতে হবে আবু নীতি, কিছু আলোচনা আগে হয়ে গেছে। তারপর জানতে হবে পাউলির বর্জন নীতি, তারপরে জানতে হবে হুন্ডের নীতি। তাহলে আমরা এগুলো একটু জানতে চেষ্টা করি। আবু নীতি হলো একটি মৌলের অরবিটালে যখন ইলেকট্রন প্রবেশ করে, তবে সেই অরবিটালে শক্তি সবার নিচে অবস্থান করে, সেই অরবিটালে সবার আগে ইলেকট্রন প্রবেশ করবে। কি বললাম? আমরা ইলেকট্রন বিন্যাস দেখার সময় সবচেয়ে নিচে কম শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আর কোনটা শক্তিতে নিচে অবস্থান কি করে জানবো, সেটা আগে কিছু ধারণা দিয়েছি, এখন আবার বলি। সেটা আমরা ধারণাটা পাবো n+l এর মানের উপরে। যে অরবিটাল n+l এর মান সবচেয়ে কম, সেই অরবিটাল শক্তিতে সবার নিচে অবস্থান করবে, ইলেকট্রন আগে প্রবেশ করবে। একাধিক অরবিটালের জন্য n+l এর মান একই হলে, যে একাধিক মনে করো 2টি অরবিটালের জন্য n+l এর মান একই, সেক্ষেত্রে তোমাকে বিবেচনায় নিতে হবে যে অরবিটালে n এর মান বেশি কম সেটা নিচে অবস্থান করবে। যেমন তোমাদের আগে বলেছিলাম 3D। আচ্ছা, এখানে না আগে বলছিলাম কি 3D 4p, দুইটার জন্য n+l এর মান একই, কিন্তু 3Dর জন্য n এর মান 3, 4pর জন্য n এর মান 4, সুতরাং 3Dতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আর এখানে 3D অরবিটালে 3pর জন্য n+l এর মান 4, আর 3Dর জন্য 5, সুতরাং 3D অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। 3D না, এটা আসলে 3D না, 3pতে আগে প্রবেশ করবে। এটা
অপরদিকে 3p s 4s এর জন্য n প্লাস l এর মান একই, তাহলে 4s আগে প্রবেশ করবে, কিন্তু 3p এর জন্য n এর মান 3, সুতরাং আর এখানে একটু ক্যালকুলেশন করে দরকার, এখানে অরবিটাল আগে প্রবেশ করবে, আর 3p অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, যাকে আলোচনা করছি। এখানে আমি তোমাদের জন্য আমি নিজে এই চার্টটা করে নিছি তোমাদের বোঝার জন্য। তোমরা অনঅরবিটাল শক্তিতে কোথায় থাকবে সেটা কিভাবে বুঝবে। যেমন মনে করো n এর মান 1 এর হলে l এর মান 1, n প্লাস l এর মান 1, l এর মান 0, n প্লাস l 0, 1s, n এর মান 2 হলে l এর মান 0, তাহলে যোগফল 2, 2s, আর আবার 2 এর জন্য l এর মান 1, যোগফল 3, 2p, l এর মান 3 এর জন্য, n এর মান 3 এর জন্য l এর মান 0, 3, 3s, আর 3 এর জন্য l এর মান 1, 4, 3p, n এর মান 3 এর জন্য l এর মান 2, 5, 3d। এইভাবে ক্রমান্বয়ে 4 এর জন্য 0, যোগফল 4, 4s, n এর মান 4, l এর মান 1, 5, যোগফল 4p, 2, n এর মান 4, l এর মান 2, 6, 4d, n এর মান 4, l এর মান 3, 7, 4f। অনুরূপভাবে 5 এর জন্য l এর মান 0, 5, 5s, 5 এর জন্য 1, 6, 6p, 5p, 5, l এর মান 2 হলে 5d, আর n এর মান 5, l এর মান 3 হলে 8, 5f। তবে এখানে তোমাদের আগেই বলে দিছি l এর মান আমরা সর্বোচ্চ ধরবো 4টা, 0, 1, 2, 3, এর বেশি আমরা নিব না। আর l এর মান যখন আমি বলছি ষষ্ঠ থেকে আবার পঞ্চমের সর্বোচ্চ, চতুর্থ পঞ্চমের সর্বোচ্চ অরবিটাল থাকবে, ষষ্ঠ থেকে আবার কমবে। n এর মান 6 হলে l এর মান 0, 1, 2 তিনটে থাকবে, তো 0 এর জন্য 6x, 1 এর জন্য 6p, 2 এর জন্য 6d। এইভাবে ষষ্ঠ শক্তি স্তরে শুধু s এবং p থাকবে, 0 এবং 1, 7 এবং 7p। তো দেখো আমরা ওই সংখ্যার উপর ভিত্তি করে তোমাদেরকে আগে আলোচনা করেছিলাম, সবচেয়ে নিচে থাকবে 1s, তারপর 2s, তারপর 2p, তারপর 5s, তারপর 3p, 4s, এইভাবে যেভাবে তুমি যোগফলের সাথে মিলিয়ে দেখবা দুইটা সত্য, যোগফল কম, আর তোমরা তো জানো অরবিটালে দুইটা যোগফলের মধ্যে n এর মান কম, সেটা নিচে থাকবে। সেইভাবে আমরা এইভাবে সাজাইছি ইলেকট্রনগুলি, এইভাবে সাজাইছি 14টা। তো ইলেকট্রন বিন্যাস লেখার সময়, আর এটা যদি তোমাদের মনে না রাখে, তোমার ইলেকট্রন প্রবেশ করাইতে হবে এসে দুইটা, মনে না থাকে তখন কি করবা, তখন ওই আগে যেটা দেখাইছি 14টা। এইভাবে ইলেকট্রনগুলি তোমাদেরকে ইলেকট্রন বিন্যাসে লিখতে হবে। হ্যাঁ, আমি কিছু ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, এরপর আরেকটা নীতি আছে, হুন্ডের নীতি। তো হুন্ডের নীতি অনুসারে আসলে ইলেকট্রন সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করে যেন তারা সর্বাধিক সংখ্যায় বীজের অবস্থায় থাকতে পারে, আর বীজের ইলেকট্রনগুলো স্পিন একই দিকে হয়। আর একটা ব্যাপার হলো, সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন একটা একটা করে প্রবেশ করবে, একই স্পিনে প্রবেশ করবে। সম্পূর্ণ অরবিটালে একটা একটা প্রবেশ করার পরে যদি বাকি ইলেকট্রন থাকে, তখন আবার উল্টা দিক থেকে ওই অরবিটালে, যেমন এখানে নাইট্রোজেন, আমি তোমার ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছি, শক্তিতে সবার নিচে এস, প্রথমে এস একটা ইলেকট্রন ঢুকবে, যে স্পিনে ঢুকবে দ্বিতীয়টা বিপরীত স্পিন, তারপর 2s এ ঢুকবে একটা, তারপর বাকিরা বিকেএস স্পিন, তারপর 3p তে ঢুকার জন্য 3px একটা ঢুকবে, 3py তে একটা ঢুকবে, 3pz তে একটা ঢুকবে, আর ইলেকট্রন নাই। তাহলে এইভাবে ইলেকট্রন বিন, এটাই হলো মূলত হুন্ডের নিয়ম। প্রত্যেকটা হুন্ডের নিয়ম আমি তোমাদেরকে তো ফিজিক্যালে ক্লাসে দেখাইতে পারলে তো আমি দেখাইতাম, এগুলো একেবারে ক্রোমিয়াম থেকে শুরু করে কভার সবগুলি দেখাইছি কিভাবে ইলেকট্রনগুলি অরবিটালে প্রবেশ করে। যা হোক, অক্সিজেনের জন্য 8টা প্রথম শক্তি এস এর 1 ঢুকলো, যে স্পিনে ঢুকে তার বিপরীত স্পিন, তারপর 2s এ পূর্ণ হলো, তারপরে 2p একটা 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 করে আগে ঢুকবে, তারপরে 8 নম্বর ইলেকট্রনটা আবার px এ ঢুকবে। তো অনুরূপভাবে ফ্লোরিন দিলে 9 নম্বর ইলেকট্রনটা ঢুকবে, নিয়ন দিলে 10 নম্বরটা, এইভাবে ইলেকট্রন অরবিটালে ঢুকতে থাকে। এটাই হলো হুন্ডের। আর ফৌলির বর্জন নীতি মনে রাখবা, এই ফৌলির বর্জন নীতি থেকে আমরা নিশ্চিত হয়ে কোনো একটা পরমাণুর অরবিটালে, যে কোনো অরবিটালে সর্বাধিক 2টা ইলেকট্রন থাকতে পারে। তো তুমি আমাদেরকে প্রশ্ন করতে পারো, পিতে 6টা, ডিতে 10টা, এফে 14টা ইলেকট্রন কি করে হলো? আসলে ঘটনা হলো, পি তো একটা অরবিটাল না, পি 3টা অরবিটাল একসাথে থাকে, তো প্রত্যেকটা 2টা করে মোট 10টা, ডি থাকে 5টা, 5 2 10,
তাকে 7টা অরবিটাল 7 × 14, অর্থাৎ ঘন অরবিটালে 2 এর অধিক ইলেকট্রন থাকে না। তাহলে এটা মূলত আসছে ফৌলির বর্জন নীতি থেকে। তো ফৌলির বর্জন নীতি, ফৌলি বলেছিলেন ঘন একটা পরমাণু 2টা অরবিটাল 2টা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান একই হবে না। তো এখানে একটা উদাহরণ দিছি, মনে করো 2p, সঠিকভাবে 2px একটা অরবিটাল আমি বিবেচনা করলাম। তো 2px এর জন্য n এর মান 2 হবে, l এর মান 1 ধরলাম, যে কোনো একটা ধরতে পারো, শুধু আমি 1টা ধরলাম। তো l এর মান 1 হলে m এর মান একটা, যেহেতু একটার জন্য আমি 0টা দিলাম না, l এর মান 1ই হবে, m এর মান -1 0 1, আমি 0টা নিলাম, মাঝেরটা নিলাম, কারণ একটা পার্টিকুলার অরবিটালের জন্য m এর একটা পার্টিকুলার মান। তাহলে s এর মান +12 ধরলাম। এখন যেহেতু অরবিটাল চেঞ্জ হয় নাই, শক্তি স্তর চেঞ্জ হয় নাই, n এর মানও ঠিক থাকবে, l এর মানও ঠিক থাকবে, m এর মানও ঠিক থাকবে, কিন্তু s এর মান আর +12 হবে না, তখন -12। এর অর্থ হলো 2px ইলেকট্রন থাকবে 2টা। কারণ ফৌলির বর্জন নীতির যদি আমি 3 নম্বর ইলেকট্রনটা 2px এ ঢুকাই, তখন যেকোনো একটার সাথে মিলে যাবে, কিন্তু 2টা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না, সেই জন্য কোনো অরবিটালে 2টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। এই হলো ফৌলির বর্জন নীতি। আমি তোমাদেরকে কিছু ইলেকট্রন বিন্যাস দেখাইছি, ওই আব্বু নীতি তোমরা তো পড়ছো। 1s এ 2টা ঢুকবে, তারপর 2s এ ঢুকবে 2v3s এ। ক্যালসিয়ামের জন্য 1s2 2s2 2v6 3s2 3v6 4s2। ক্রোমিয়ামের জন্য প্রথমে s অরবিটালে ঢুকবে, তারপর 2s অরবিটালে ঢুকবে, 2v ঢুকবে, 3s ঢুকবে, 3v ঢুকার পরে 4s ঢুকবে, 4s ঢুকার পরে 3d তে ঢুকবে। এর কারণ হলো 3d শক্তিতে 4s এর উপরে, অর্থাৎ 4s এর জন্য n+l সাইড, 3d এর জন্য মাস। 4s পূর্ণ হওয়ার পরে আর ইলেকট্রন 4টা থাকে, 4টাই d অরবিটালে ঢুকবে। তবে পরবর্তীতে শক্তি স্তর অনুসারে সাজাই নিব, 1s2 2s2 2v6 3s2 3v6 3d6 4s2। আর 1s এখানে আবার এই একটা জিনিস মনে রাখবে, ডি অরবিটালের মধ্যে যদি এটা অর্ধপূর্ণর কাছাকাছি থাকে, পরবর্তীকালে সমশক্তি সম্পন্ন অরবিটাল থেকে একটা ইলেকট্রন নিয়ে সেটা অর্ধপূর্ণ হয়ে যায়, 4টা থাকলে 5টা হয়ে যায়। এক s থেকে একটা নিয়ে 5 হয়ে গেছে, এটা 4s। অনুরূপভাবে কভার একই, প্রথম অরবিটাল 1s এ 2টা ঢুকছে, তারপর 2s এ ঢুকছে, 2v তে ঢুকছে, 3s এ ঢুকছে, 3v তে ঢুকছে, 4s এ ঢুকার পরে বাকি 9টা ইলেকট্রন 3d তে ঢুকছে। পরবর্তী লাইনে আমরা শক্তি স্তর অনুসারে সাজাই দিছি। এখানে ডি যেহেতু 9 হলে সেটা 10 হতে যায়, তখন তার সমশক্তি সম্পন্ন অরবিটাল ইলেকট্রন নিয়ে ফেলবে, নিয়ে 10টা হবে। এভাবে ইলেকট্রন বিন্যাস, এভাবে তোমরা ইচ্ছে করে 118টা সবগুলি মৌলের ইলেকট্রন বিন্যাস আমি এখানে দেখাইছি। ব্রোমিনের ইলেকট্রন বিন্যাস দেখাইলাম, দেখো 1s2 2s2 2v6 3s2 3v6 4s2 3d5। তো শক্তি স্তর অনুসারে সাজাই নিবা, ব্যতিক্রম নাই। যেমন প্রমেথিয়াম এর ইলেকট্রন বিন্যাস দেখাইছি, 1s2 2s2 2v6 3s2 3v6 4s2 3d10 4v6 5s2। ডাবু নীতি আমরা যে এতক্ষণ পর্যন্ত যেভাবে এগুলো আগে করছি, আমরা অণুর বিভিন্ন মান তোমরা 5v6 6s2 শক্তি স্তর একটু ডিটেইল দেখাই দিছে। n এর মান 4 জন্য, l এর মান 0 শক্তি স্তর অনুসারে, অর্থাৎ এখানে দেখাইছে l এর মান 0, m এর মান 0 জন্য +1, n এর মান 6, l এর মান, অর্থাৎ এটা তোমার ফৌলির বর্জন নীতি অনুসারে -1। তাহলে 4s এর 2টা ইলেকট্রন, আবার l এর মান 1 এর জন্য, m এর মান 0 +1/2 -1, তাহলে 4x এর অরবিটালে 2টা, l এর n এর মান 4 এর জন্য l এর মান আবার 1, মানে যতক্ষণ পর্যন্ত এক জায়গায় s এর মান পরিবর্তন হবে, l এর মান 1, এখানে 1 +1/2 -1, 4x না, এটা 4y অরবিটাল 2টা। আবার l এর মান যদি একই থাকে, m এর মান -1 -2, প্রত্যেকটা মানের জন্য +1/2 -1, 4x, এটা 4z এ ইলেকট্রন 2টা। এইভাবে 2 এর জন্য -2 থেকে শুরু হবে, মানে প্রথম একই মান, শুধু স্পিন পরিবর্তন হয়েছে।
তাহলে ফোরে এখানে দুইটা ইলেকট্রন, এখানে দুইটা ইলেকট্রন, এখানে দুইটা ইলেকট্রন, এখানে মোট 10টা। এই কথাগুলো এখানে লেখে নাই আর কি আছে। এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, টোটাল 10টা। এখানে দুইটা, এখানে দুইটা, 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 7×2 = 14টা। অর্থাৎ এখানে অরবিটাল সম্পর্কে তোমাদের ওই নামগুলি দেয় নাই, সেজন্য এটা খালি রাখছে। আমি দেখি পরবর্তী হলে এগুলো পূরণ করে দেবো তোমাদেরকে এই জায়গায়। আর তোমার সাথে একটু পরিচিত হও, অভ্যস্ত হও, ইনশাল্লাহ তোমাদের যে কোনো সমস্যা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। তোমরা বাড়িতে থাকো, লেখাপড়া করো। লেখাপড়া আসলে খোদাই আমাদের জন্য যদি একটা করুণা নিয়ে আসছে, করুণার মধ্যে হয়তো আমরা করুণা পাবো, করুণা থেকে করুণা, খোদার একটা মহানুভবতা পাবো, হয়তো সেটা আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। যা হোক, সবাই ভালো থাকো। খোদা হাফেজ।